আজকে পড়ছি সত্যজিৎ রায়ের বাদশাহী আংটি। বনবিহারীবাবুর বাড়িতে পৌঁছাতে প্রায় 4টা বাজল। বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে ভিতরে একটা চিড়িয়াখানা আছে, কারণ যা আছে তা বাড়ির পেছনের দিকটায়। মিউটিনিরও প্রায় 30 বছর আগে এক ধনী মুসলমান সওদাগর এ বাড়ি তৈরি করেছিলেন। বনবিহারীবাবু বললেন, আমি বাড়িটা কিনি এক সাহেবের কাছ থেকে। দেখেই বোঝা যায় বাড়িটা অনেক পুরনো, আর দেয়ালের গায়ে যেসব কারুকার্য আছে তা থেকে নবাবদের কথাই মনে হয়। বাড়ির ভিতরে ঢুকে বনবিহারীবাবু বললেন, আপনারা সবাই কফি খান তো? আমার বাড়িতে কিন্তু চায়ের পাট নেই। আমাকে বাড়িতে বেশি কফি দেয়া হয় না, কিন্তু আমার খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই আমার তো মজাই হয়ে গেল। কিন্তু কফি পরে, আগে জানোয়ার দেখা। বৈঠকখানা পেরিয়ে একটা বারান্দা, তারপরেই প্রকাণ্ড একটা বাগান, আর সেই বাগানেই এদিকে ওদিকে রাখা বনবিহারীবাবুর সব খাঁচা। বাগানের মাঝখানে ছুচলো শিক দিয়ে ঘেরা একটা পুকুর, সেটায় একটা কুমির রোদ পোহাচ্ছে। বনবিহারীবাবু বললেন, এটাকে বছর 10 আগে মুঙ্গের থেকে এনেছিলাম, একেবারে বাচ্চা অবস্থায়। প্রথমে আমার কলকাতার বাড়ির চৌবাচ্চায় ছিল। একদিন দেখি বেরিয়ে এসে একটা আস্ত বেড়ালছানা খেয়ে ফেলেছে। পুকুরের চারপাশ থেকে বাঁধানো রাস্তা অন্য খাঁচাগুলোর দিকে গেছে। একটা খাঁচার দিক থেকে ফ্যাস ফ্যাস শব্দ শুনে আমরা কুমির ছেড়ে সেই দিকে গেলাম। গিয়ে দেখি খাঁচার ভেতরে একটা মাঝারি গোছের কুকুরের সাইজের বিড়াল। তার চোখ দুটো সবুজ আর জলজলে, আর গায়ের রং ডোরাকাটা খয়েরি। এত বড় বিড়ালকে বাঘ বলতেই ইচ্ছে করে। বনবিহারীবাবু বললেন, এটার বাসস্থান আফ্রিকা। এটা কিনি কলকাতায় রিপন স্ট্রিটের এক ফিরিঙ্গি পশু ব্যবসায়ীর কাছ থেকে। এই জিনিস আলিপুরের চিড়িয়াখানাতেও নেই। বিড়ালের পর হায়না, হায়নার পর নেকড়ে, নেকড়ের পর আমেরিকান র্যাটল স্নেক, দারুণ বিষাক্ত সাপ। এরকম সরু ছুচলো শামুক পুরি থেকে আমরা অনেকবার এনেছি। এই সাপের লেজের ডগায় সেই রকম একটা শামুকের মতো জিনিস আছে। সাপটা এদিক ওদিক চলার সময় লেজটাকে কাঁপায়, আর তাতে ওই জিনিসটা মাটিতে লেগে একটা ঝুমঝুমির মতো কড়কড় কড়কড় শব্দ হয়। আমেরিকার জঙ্গলে অনেক দূর থেকেই এরকম শব্দ শুনতে পেয়ে নাকি লোকে বুঝতে পারে যে র্যাটল স্নেক ঘোরাফেরা করছে। আরো দুটো জিনিস দেখে ভয়ে গা শিউরে উঠল। একটা কাচের বাক্সের মধ্যে দেখলাম নীল রঙের বিশ্রী বিরাট একটা কাঁকড়া বেছে। এটাও আমেরিকার বাসিন্দা, এর নাম ব্লু স্করপিয়ন। আর আরেকটা কাচের বাক্স দেখলাম একটা মানুষের আঙ্গুল ফাঁক করা হাতের মতো বড় রোয়াওয়ালা মাকড়সা, আফ্রিকার বিষাক্ত ব্ল্যাক উইডো মাকড়সা। বনবিহারীবাবু বললেন, ওই বিছে আর ওই মাকড়সা, ওই দুটোরই বিষ হলো যাকে বলে নিউরোটক্সিক, অর্থাৎ এক কামড়ে একটা আস্ত মানুষ মেরে ফেলার শক্তি ওই দুটোই রাখে। চিড়িয়াখানা দেখে আমরা বৈঠকখানায় এলাম। আমরা সোফায় বসার পর নিজে একটা চেয়ারে বসে বনবিহারীবাবু বললেন, রাত্রে চারিদিক নিস্তব্ধ হলে মাঝে মাঝে আমার বাগান থেকে বন বেড়ালের ফ্যাসফ্যাসানি, হায়নার হাসি, নেকড়ের খ্যাকরানি আর র্যাটল স্নেকের কড়কড়ানি মিলে এক অদ্ভুত কোরাস শুনতে পাই। তাতে ঘুমটা হয় বড় আরামের। এইরকম বডিগার্ড সম্ভার আর কজনের আছে বলুন? অবশ্যই চোর এলে এরা খুব হেল্প করতে পারে না বটে, কারণ এরা খাঁচায় বন্দি। তার জন্য আমার আলাদা ব্যবস্থা আছে। বাদশা। হাঁক দিতেই পাশের ঘর থেকে বেরিয়ে এলো এক বিরাট কালো হাউন্ড কুকুর। এটাকেই নাকি বনবিহারীবাবু পাহারার জন্য রেখেছেন। শুধু যে বাড়ি পাহারা দেয় তা নয়, চিড়িয়াখানারও কোনো অনিষ্ট নাকি এই বাদশা করতে দেবে না। ফেলুদা আমার পাশেই বসেছিল। কুকুরটা দেখে আমার কানে ফিস ফিস করে বলল, ল্যাব্রাডর হাউন্ড, বাস্কারভিলের কুকুরের জাত। বাবা এতক্ষণ একটাও কথা বলেননি। এবার বললেন, আচ্ছা, সত্যি আপনার এইসব হিংস্র জানোয়ারের মধ্যে বাস করতে ভালো লাগে?
বনবিহারী বাবু তার পাইপে তামাক ভরতে ভরতে বললেন, কেন লাগবে না, বলুন, ভয়টা কিসের? এককালে কত বাঘ ভাল্লুক মেরেছি জানেন? ওয়াইল্ড অ্যানিমেল ছাড়া মারতুমই না। অব্যর্থ টিপ ছিল একেবারে। কি যে একবারে ভীমরতি ধরল। চাঁদার জঙ্গলে এক মার্কিনী সাহেবকে বড়াই করে টিপ দেখাতে গিয়ে 150 গজ দূর থেকে হরিণ মেরে ফেলল। আর তারপর সে কি অনুতাপ! সেই থেকে শিকার ছেড়ে দিয়েছি, তবে জানোয়ার ছাড়াও থাকতে পারবো না। তাই চালান দেবার ব্যবসা ধরলুম। এদের নিয়ে বাস করার কি আনন্দ জানেন? এরা যে হিংস্র ও বিষাক্ত সেটা সকলেরই জানা। এরা তো নিরীহ ভালো মানুষ যে বলতে চাইছে না নিজেদের, অথচ মানুষদের দেখুন, একজনকে আপনি ভাবছেন সৎ লোক, শেষে হঠাৎ বেরিয়ে এলো সে আসলে একটা বিরাট ক্রিমিনাল। অন্তরঙ্গ বন্ধুকে কি আজকাল বিশ্বাস করার জো আছে? তাই স্থির করেছি জানোয়ার পরিবেষ্টিত হয়েই বাকি জীবনটা কাটাবো, তাতে শান্তি অনেক বেশি। আমি মশাই সাথেও নেই, পাচেও নেই, নিজের সম্পত্তি একা একা নিজেই ভোগ করছি। তাতে কে কি ভাবছে না ভাবছে সে নিয়ে মাথা ঘামিয়ে কি হবে? তবে শুনেছি আমার এই চিড়িয়াখানার দৌলতে পাড়ায় নাকি চুরিচামারি বন্ধ হয়ে গেছে। তাহলে বলতে হয় অজান্তে আমি লোকের উপকারই করছি। এই শেষ কথাটা শুনে আমি প্রথমে ধীরু কাকার দিকে, তারপর ফেলুদার দিকে চাইলাম। বনবিহারী বাবু কি তাহলে শ্রীবাস্তবের বাড়ির ঘটনাটা জানেন না? এই প্রশ্নের উত্তরের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, কারণ বনবিহারী বাবুর পেয়ারা কফি আর মিষ্টি এনে দেবার প্রায় সঙ্গে সঙ্গেই শ্রীবাস্তব এসে হাজির হলেন। সকলকে নমস্কার করে ধীরু কাকাকে বললেন, আপনাদের বাড়ির কাছেই কেলভিন রোডে একটি ছেলে গাছ থেকে পড়ে হাত ভেঙেছে। তাকে দেখতে আপনার বাড়ি গিয়ে দেখি আপনারা ফেরেননি, তাই এখানে চলে এলাম। ধীরু কাকা শ্রীবাস্তবের দিকে চোখ দিয়ে একটা ইশারা করে বুঝিয়ে দিলেন যে তার আংটি ঠিকই আছে। বনবিহারী বাবুর সঙ্গে দেখলাম শ্রীবাস্তবের যথেষ্ট আলাপ। ছোট শহরে পাড়ার লোকদের পরস্পরের মধ্যে আলাপটা বোধ হয় সহজই হয়। শ্রীবাস্তব ঠাট্টা সুরে বললেন, বনবিহারী বাবু, আপনার পাহারাদারেরা কিন্তু আজকাল ফাঁকি দিচ্ছে। বনবিহারী বাবু একটু অবাক হয়ে বললেন, কিরকম? কাল আমার বাড়িতে চোর এলো আর আপনার এক ভি জানোয়ার কিছু শব্দ করলো না। সে কি, চোর আপনার বাড়িতে? কখন? এই রাত 3টের কাছাকাছি। নেয়নি কিছুই, ঘুমটা ভেঙে গেল আমার, তাই পালিয়ে গেল। না নিলেও খুব এক্সপার্ট বলতে হবে। আমার বাদশা অন্তত খুবই সজাগ। 200 গজের মধ্যে আপনার বাড়ি, আর চোর এলেও আমার কম্পাউন্ডের পিছন দিকেই তাকে যেতে হবে। যাকে আপনাকে ঘটনাটা জানিয়ে রাখলাম। কফির সঙ্গে একরকম মিষ্টি দিয়ে গিয়েছিল প্লেটে। শ্রীবাস্তব বললেন, সেটার নাম সান্ডিলা লাড্ডু। সান্ডিলা লাড্ডু, গোলাপি রেউড়ি আর ভুনা পেড়া, এই 3 মিষ্টি হলো লখনৌয়ের স্পেশালিটি। আমার নিজের মিষ্টি জিনিসটা খুব ভালো লাগে না, তাই আমি ওসব কথায় বিশেষ কান না দিয়ে বনবিহারী বাবুকে লক্ষ্য করছিলাম। ওকে যেন একটু অন্যমনস্ক মনে হচ্ছিল। ফেলুদা কিন্তু দেখি এর মধ্যে ঠিকই 2টো লাড্ডু শেষ করে নিয়ে আমার কফির পেয়ালার উপর মাছি তাড়াবার মতো করে হাত নাড়িয়ে দারুণ কায়দায় আমার প্লেট থেকে আরেকটা লাড্ডু তুলে নিল। বনবিহারী বাবু হঠাৎ শ্রীবাস্তবের দিকে ফিরে বললেন, আপনার সেই বাদশাহী আংটি ঠিক আছে তো? শ্রীবাস্তবের হঠাৎ বিষম লেগে গেল। তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে কাশিটাকে হাসিতে চেঞ্জ করে বললেন, ও বাবা, আপনার দেখে মনে আছে? বনবিহারী বাবু পাইপের ধোঁয়া ছেড়ে বললেন, মনে থাকবে না? আমার যদিও ওসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, তবুও ওরকম আংটি তো সচরাচর দেখা যায় না। শ্রীবাস্তব বললেন, আংটি ঠিকই আছে, ওর ভ্যালু আমার জানা আছে। বনবিহারী বাবু এবার হঠাৎ উঠে পড়লেন, এক্সকিউজ মি, আমার বেড়ালের খাবারের সময় হয়ে গেছে। এই কথার পর আর থাকা যায় না, তাই আমরাও উঠে পড়লাম। বাইরে এসে একজন লোককে হাতে একটা ব্যাগ নিয়ে বনবিহারী বাবুর গেট দিয়ে ভিতরে ঢুকতে দেখলাম। তার যে দারুণ মাসল সেটা গায়ে জামা থাকলেও বোঝা যায়।
শুনলাম তার নাম নাকি গণেশ গুহ। বনবিহারী বাবুর যখন জানোয়ার চালান দেবার কারবার ছিল তখন থেকেই নাকি ইনি আছেন। এখন নাকি চিড়িয়াখানা দেখাশোনা করেন। বনবিহারী বাবু বললেন, গণেশকে ছাড়া আমার চিড়িয়াখানা মেনটেন করা হতো না। ওর ভয় বলে বস্তুতই কিছু নেই। একবার ওয়াইল্ড ক্যাটের আঁচড় খাওয়া সত্ত্বেও ও আমার চাকরি ছাড়েনি। আমরা যখন গাড়িতে উঠছি তখন বনবিহারী বাবু বললেন, আপনার আসাতে খুব ভালো লাগলো, মাঝে মাঝে এসে পড়বেন না হয়, এখন তো এখানেই আছেন। বাবা বললেন, কদিন আছি, তারপর ভাবছি এদের একবার হরিদ্বারটা দেখিয়ে আনবো। বটে, লক্ষ্মণঝুলা থেকে একটা 12 ফুট পাইথনের খবর এসেছে। আমিও তাই একবার ওদিকটায় যাব করছিলাম। শ্রীবাস্তবকে আমরা ওর বাড়ির সামনে নামিয়ে দিলাম। ঠিক সেই সময় বনবিহারী বাবুর বাড়ির দিকে একটা বিকট চিৎকার শুনতে পেলাম। ফেলুদা একটা হাই তুলে বলল, হায়না। বাপ রে, একেই বলে হায়নার হাসি। শ্রীবাস্তব বললেন, তার নাকি প্রথম এই হাসি শুনে গা ছমছম করত, এখন অভ্যাস হয়ে গেছে। আপনার বাড়িতে কাল আর কোনো উপদ্রব হয়নি তো? ধীরু কাকা প্রশ্ন করলেন। শ্রীবাস্তব হেসে বললেন, নো নো, নাথিং। আমরা যখন বাড়িতে ফিরলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে। গাড়ি থেকে নেমে শুনতে পেলাম দূর থেকে একটা ঢাক ঢোলের শব্দ আসছে। ধীরু কাকা বললেন, দেওয়ালির সময় এখানে রামলীলা হয়, এটা তারই প্রিপারেশন হচ্ছে। আমি বললাম, রামলীলা কিরকম? প্রায় 10টা মানুষের সমান উঁচু একটা রাবণ তৈরি করে তার ভিতর বারুদ বোঝাই করা হয়। তারপর 2জন ছেলেকে মেকআপ টেকআপ করে রাম লক্ষ্মণ সাজায়। তারা রথে চড়ে এসে তীর দিয়ে রাবণের দিকে তাক করে মারে, আর সেই সঙ্গে রাবণের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারপর গা থেকে তুবড়ি, হাউকি, চরকি, রং মশাল ছড়াতে ছড়াতে রাবণ পুড়ে ছাই হয়ে যায়। সে একটা দেখবার জিনিস। বাড়িতে ঢুকতে ঢুকতে বেয়ারা শ্রীবাস্তবের আসার খবরটা দিল। তারপর বলল, और एक साधु बाबा भी आया था, आध घंटा बैठ के चला गया। সাধু বাবা? ধীরু কাকার ভাব দেখে বুঝলাম উনি কোনো এক সাধু বাবাকে এক্সপেক্ট করছিলেন না। কোথায় বসেছিলেন? বেয়ারা বলল, বৈঠকখানায়। আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন? হ্যাঁ। আমার নাম পড়েছিলেন? বেয়ারা তাতেও বলল হ্যাঁ। তাজ্জব ব্যাপার। হঠাৎ কি মনে করে ধীরু কাকা ঝড়ের মতো শোবার ঘরে গিয়ে ঢুকলেন। তারপর গোদরেজের আলমারি খোলার শব্দ পেলাম, আর তারপরে শুনলাম ধীরু কাকার চিৎকার, সর্বনাশ! বাবা, আমি আর ফেলুদা প্রায় একসঙ্গে হুড়মুড় করে ধীরু কাকার ঘরে ঢুকলাম। গিয়ে দেখি উনি আংটির কৌটাটা হাতে নিয়ে চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছেন। কৌটার ঢাকনা খোলা, আর তার ভিতরে কোনো আংটি নেই। ধীরু কাকা কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থেকে ধপ করে তার খাটের উপর বসে পড়লেন।